কাল পেশ করা হবে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে কেবল সুদের ব্যয় বাবদ থাকছে 1,27,500 কোটি টাকা। বাজেট বইয়ের তথ্য অনুযায়ী মোট আকার 9,38,000 কোটি, যেখানে মোট রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি। এই অর্থের মধ্য থেকে কেবল এনবিআরকেই আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। বাকি 2,43,000 কোটি টাকা থাকবে বাজেট ঘাটতি হিসাবে। আর এই ঘাটতি সমন্বয়ে অভ্যন্তরীণ উৎস থেকে ধার করা হবে 1,27,000 কোটি। 1,10,000 কোটির মতো আসবে বিদেশি উৎস থেকে ঋণ হিসেবে। উল্লেখ্য, এটি হতে যাচ্ছে বর্তমান সরকার এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদের প্রথম বাজেট, যাতে গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন সহ অন্যান্য বিষয়াবলী। বিপুল পরিচালন ব্যয়, ভর্তুকি প্রণোদনার রেকর্ড বরাদ্দ আর 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে উপস্থাপন হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে কতটা কার্যকর পদক্ষেপ নেয় সরকার, সেদিকেই নজর ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। তবে প্রত্যাশা, সংখ্যা কিংবা উপাত্তের চেয়ে বরং অন্তর্নিহিত লক্ষ্য যেন হয় সময়োপযোগী। আর উদ্যোক্তারা চান যে কর ও বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তা। বিস্তারিত প্রতিবেদনে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে বিএনপি সরকারকে পাড়ি দিতে হচ্ছে কঠিন পথ, যার প্রথম ধাপ হিসাবে বিবেচনা করা হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেটকে। অর্থের বিচারে ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটের সিংহভাগই খরচ হবে সরকারের পরিচালন ব্যয়। এই অর্থের যোগান দিতে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কোনো বিকল্প নেই সরকারের সামনে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এনবিআরের উপর এবারও বড় নির্ভরতা থাকছে সরকারের। মোট আয়ের 64 ভাগেরই যোগান দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, আর অভ্যন্তরীণ উৎস থেকে ধার করতে হবে ঘাটতি অর্থায়নের 13.5 ভাগ, যার সিংহভাগই আসছে ব্যাংকিং খাত থেকে। অন্যদিকে বিদেশি ঋণে নির্ভরতা থাকছে প্রায় 12%। কঠিন সময়ে সঠিক পরিকল্পনায় না এগুলে যা অর্জন সম্ভব নয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। উচ্চমাত্রায় আমরা রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ঠিক করি, সেটা অর্জন করতে পারি না। কেন পারি না? রাজস্ব আহরণের প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো চিহ্নিত আছে, সেগুলো সংস্কার করি না। দক্ষ ব্যয়, দক্ষ পরিকল্পনা এবং দক্ষ দর্শন, এই 3 দক্ষতাই আমাদেরকে এই বাজেট কতটুকু ফলপ্রসূ হবে সেটাকে নির্ধারণ করবে। এবং শুধু এই বাজেট নয়, এই বাজেটের সূত্র ধরে বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন পথে উঠিয়ে দেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটার জন্য এটা কাজ করবে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ গত অর্থ বছরের বাজেটের যে 42% প্রবৃদ্ধি। সেটা কিন্তু এই বাস্তবতায় আমার মনে হয় না এটা বাস্তবসম্মত। সরকার যখন অর্থায়নের জন্য নির্ভর করছে ধার কর্জের উপর, তখন এর বড় একটা অংশই খরচ হয়ে যাচ্ছে পরিচালন ব্যয় হিসাবে। তথ্য বলছে, নানা জায়গায় বেতন ভাতা ও অন্যান্য পরিচালন ব্যয় বাবদ গুনতে হবে মোট বাজেটের 67 ভাগ অর্থ, আর উন্নয়ন বরাদ্দ থাকছে 32%-এর খানিকটা বেশি। টাকার অঙ্কে যা 3 লাখ কোটি, যদিও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। যে এই বাজেটে কিন্তু এই চাপটা ফেস করছে তারা, কিন্তু বাজেট করার পরে এটার বাস্তবায়নটা কিন্তু কোনো লক্ষণ দেখছে না। এত চাপ রেখে, এত সংকট রেখে সেখানে কর্মসংস্থান এই 1 বছরের মধ্যে করা সম্ভব না। পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ করাটা সরকারের অন্যতম একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য হওয়া দরকার। কারণ এই পরিচালন ব্যয়টা দক্ষ ব্যয় নয়। অনেক সংস্থা আছে, অনেক অফিস আছে যেগুলো অপ্রয়োজনীয়, শুধুমাত্র মাথা বাড়ে কিছু সংস্থা বানানো হয়েছে, সেখানের উপকারিতা আসছে না। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকারকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রায় 2 দশক পর ক্ষমতায় এসে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে ভঙ্গুর অর্থনীতির এই সময়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিপুল পরিমাণ রাজস্ব আদায়। ঘাটতি মেটাতে ব্যাংকের উপর নির্ভরতা বাড়লেও যার বড় একটা অংশ চলে যাবে আবার পরিচালন ব্যয় মেটাতে। ফলে সাধারণ মানুষের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে সন্দিহান অর্থনৈতিক বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। দেশের ৫৫তম জাতীয় বাজেট উপস্থাপনের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে তার প্রথম বাজেট। একই সঙ্গে টানা 3 অর্থ বছরে 3 ভিন্ন অর্থমন্ত্রী উপদেষ্টার বাজেট উপস্থাপনের এক বিরল নজিরও তৈরি হচ্ছে। অর্থনীতির সংকট, মূল্যস্ফীতির চাপ আর বিনিয়োগের স্থবিরতায় এই সময়ে
নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট ঘিরে বাড়ছে কৌতূহল। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। স্বাধীন বাংলাদেশের ৫৫তম বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে ৩ বছর বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর পর যা হতে যাচ্ছে তার ভিন্ন এক অভিজ্ঞতা। তাই তো লম্বা সময় ধরে সীমাহীন প্রস্তুতি আর জনপ্রত্যাশা মেটানোর হিসাব নিকাশ তার মাথায়। সকলের মনে কি প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। পেশায় ব্যবসায়ী এই অর্থমন্ত্রী জীবনে প্রথম বাজেট তৈরির জন্য সময় পেয়েছেন মাত্র কয়েক মাস, যা তার জন্য বড় চ্যালেঞ্জ। তাই বিশাল এই অর্থের সংস্থান ও বরাদ্দ বিভাজন নিয়ে স্বভাবতই রয়েছে বাড়তি চিন্তা। তবে 2 দশক পর ক্ষমতায় এসে বিএনপি সরকার যাতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই বাজেটে, সেদিকেই নজর আমির খসরু চৌধুরীর। এবং আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না। চট্টগ্রামে জন্ম নেওয়া আমির খসরু প্রথমে ব্যবসায়ী ও পরে জড়ান রাজনীতির সাথে। বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে দীর্ঘদিন ধরে দলের নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় তিনি। বহুমাত্রিক এই অভিজ্ঞতায় এবার তিনি কাজে লাগাবেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দলিল প্রণয়নে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বিনা সুদে এবার বাজেটের মাধ্যমে দেশের ইতিহাসে সৃষ্টি হচ্ছে নতুন এক মাইল ফলক। তা হলো পরপর 3 বার বাজেট পেশ করতে যাচ্ছেন 3 জন ভিন্ন অর্থমন্ত্রী বা উপদেষ্টা। যেমন 2024-25 অর্থ বছরে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, 2025-26 অর্থ বছরে উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, আর এবার আরেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশের রেকর্ড গড়েন সাবেক অর্থমন্ত্রী এম এ সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। দুজনেই ভিন্ন ভিন্ন সময়ে দিয়েছেন 12টি করে বাজেট। বাজেটের মঞ্চে নতুন মুখ থাকলেও প্রত্যাশা পুরনো। তাই নতুন বাস্তবতায় কি রূপরেখা দেন অর্থমন্ত্রী, সেজন্য অপেক্ষা 11 জুন দুপুর 3টা পর্যন্ত। মেজবা হাসান, 71, ঢাকা। বাজেটে ব্যাংক খাতের সংস্কার, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ দেখতে চান সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা জোরদারের প্রত্যাশা রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন যে উচ্চ মূল্যস্ফীতি ও তারল্য সংকটের এই সময়ে আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। মেজবা হাসানের আরও একটি প্রতিবেদন। দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট ও আস্থার ঘাটতিতে ব্যাংক খাত, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। তাই আসছে বাজেটে এসবের সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর পুনর্গঠনে চান সুস্পষ্ট রূপরেখা। গুড গভর্নেন্স মানে হচ্ছে আপনার ক্রেডিট পলিসি, যেগুলো পলিসিসগুলো আছে ইন প্লেস আছে। গুড গভর্নেন্স মানে হচ্ছে যার যার রেসপন্সে যাকে দেওয়া হয়েছে সে সেটার মতো অ্যাক্ট করা, না করতে পারলে তাকে অ্যাকাউন্টেবল করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লম্বা সময় ধরেই সংকোচনমূলক মুদ্রানীতিতে চলছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ব্যাংক ঋণের সুদহার উঠে গেছে 14% পর্যন্ত, যে কারণে ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগও। তাই উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সহজ শর্তে ঋণ প্রবাহ নিশ্চিতের কথা বলছেন সাবেক এই ব্যাংকার। আপনি যে দুষ্ট ঋণ গ্রহীতাদের নাম প্রকাশ করলেন, তাদের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকার কিংবা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা বিএফআইইউ কি ব্যবস্থা নিল? কিংবা ভবিষ্যতে আমরা আরও দেখতে চাই যে সৎ, নিষ্ঠাবান, ক্ষুদ্র এবং মাঝারি ঋণ গ্রহীতা, যাদেরকে আমরা বলছি আমাদের অর্থনীতির প্রাণ, তাদেরকে তারল্য সহায়তার জন্য শুধু কথা বলা না, আসলে আদতে কি করা হলো। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি প্রায় 6 লাখ কোটি টাকা, শেষ 3 মাসে বেড়ে যা পৌঁছেছে 32%। অন্যদিকে তারল্য সংকটেও বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান। এমন অবস্থায় পুরো খাতে স্থিতিশীলতা ফেরাতে বিশেষ উদ্যোগ চান ব্যাংকাররা। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করতেও আশা করছেন বিশেষ সংস্কারের। সরকারের ইনকামের উৎস হচ্ছে ট্যাক্স, তার মানে তাকে ওভার ট্যাক্সিং করতে হবে। তো ট্যাক্স যেহেতু আনপপুলার, তখন সে বড় করে, তাহলে ওভার বড়োয়িং, আর বড় যদি করতে না পারে তখন সে টাকা ছাপে।
তাহলে দেখুন 3টা পসিবল ওয়ে আছে, হয় ট্যাক্স বাড়ান, অথবা বড় করুন, অথবা টাকা ছাপেন। আমি মনে করি 3টার কোনোটাতেই না গিয়ে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত। এফিসিয়েন্সি থেকে আপনি যদি 10% 5%ও সেভ করতে পারেন। ব্যাংকিং খাতের সংস্কারটাও কমিশনের আন্ডারে আনা যায় কিনা, সেটা কিভাবে হবে, কারা কমিশনে যাবে, কিভাবে কাজটা করবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা দেখছি, আমরা আশা করি। কিন্তু যখনই লোকটা নিয়োগপ্রাপ্ত হয় তখন আমরা আস্তে করে বেলুনের মতো চুপসে যাই। যাদেরকে আমরা রিস্ট্রাকচারিংয়ের কথা বলেছিলাম, ব্যাংকগুলো তাদের লোন রিশিডিউল করেছে, টার্ম লোন, তারল্যের অভাবে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছে না। সেই অবস্থা আবার নতুনভাবে বেইল আউট প্রোগ্রাম কতটুকু কাজ করবে, কাজ করলে খুবই ভালো, কিন্তু কাজ করবে কি করবে না অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের তো সন্দেহ থেকেই গেছে। ডিজিটাল লেনদেনে উৎসাহ, আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর ব্যাংক ব্যবস্থা প্রসারেও উদ্যোগের আশা করছেন সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। প্রতিদিনের আয় ব্যয় মেটাতেই যখন হিমশিম অবস্থা, তখন বাজেট নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নয় দেশের বড় একটা জনগোষ্ঠী। তারা বুঝতে চান না লাখ কিংবা কোটি টাকার হিসাব নিকাশ, আর প্রত্যাশা সীমাবদ্ধ যে নিত্যপণ্যের দামে, ঘর ভাড়ায় কিংবা গ্যাস বিদ্যুতে। বিশেষজ্ঞদের মতে যে নানামুখী টানাপোড়েনের মাঝেও নাগরিকদের এই মৌলিক চাহিদা পূরণ করা খুব একটা কঠিন নয়। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। চাল, ডাল, মাছ, মাংস কিংবা কাঁচা শাকসবজি, দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দামের উত্তাপে নাকাল সাধারণ মানুষ। বাজারের ফর্দ কাটছাঁট করে কোনো রকমে দিন পার করলেও মাস শেষে মিলছে না আয় ব্যয়ের হিসাব। এমন প্রেক্ষাপটে দরজায় কড়া নাড়ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট। সরকারে যেটা দেয় মাসে 600 টাকা দিয়ে পানি গরম হয় না, 1 সপ্তাহ খাওয়ানো হয় না। জনগণ কোনো টাকাই চায় না, তারা চায় দেশের উন্নতি হোক, দেশের কাজ করুক, মানুষ একটু শান্তিতে থাকুক, মানুষের একটু মনে করেন ভালোভাবে চলুক, এটাই তারা বেশি আগ্রহী করে। শুধুই কি নিত্যপণ্যের দামের চাপ, আবাসনে উচ্চ ব্যয়, গ্যাস বিদ্যুতের অনিশ্চয়তা, এমনকি কর্মসংস্থান নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সরকার যাতে যে কোনো জিনিসের দাম যদি নিম্নমুখী করতে পারে, গরিবের লেখা ভালো থাকে। এখন এক ঘরে ইনকাম করে একজন খায় 5 জন, তো সেই তো টানা কিসের মধ্যে থাকবে। তার ভিতরে দুর্নীতি, শয়তান যেহেতু ইবলিশ একজন আছে, দুর্নীতি করার জন্য শয়তান ও ছোঁয়া দিবে। তো আমাদের দেশ হলো মেইন হলো কর্মসংস্থান। দ্রব্যমূল্য যদি এতটুকু নিয়ন্ত্রণে আনা যায় যাতে সবাই কিনতে পারে, তাহলে তারাও কিনতে পারলো, আমার ব্যবসাটাও ভালো চললো। একই অবস্থা সরকারেরও। প্রতিনিয়ত খরচ বাড়লেও আসছে না কাঙ্ক্ষিত আয়। এমন পরিস্থিতিতে কিছুটা কৌশলী হলে কল্যাণমুখী বাজেট প্রণয়ন সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মানে এই প্রথম সম্ভবত আমরা একটা স্লোগান পাচ্ছি গভর্নমেন্টের কাছে, সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ গড়ে তোলা। মানবিক বাংলাদেশ গড়ে তোলা বলতে মিন করছে যে মানুষের দিকে তাকিয়ে আমি কাজটা করব। মানবিক দিকটা তুলে ধরা মানে যিনি ট্যাক্স দেবেন তিনিও যেন বুঝতে পারেন যে সরকার আমার জন্য কিছু করে। সব মিলিয়ে বাজেটে সীমিত আয়ের মানুষকে স্বস্তি দিতে নানামুখী চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বিএনপি সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। শিল্প খাতে উৎপাদন কমার পরও চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 4.14%। পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বুধবার জিডিপির সাময়িক হিসাবের এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয় যে প্রথমবারের মতো $1.5 ট্রিলিয়ন ছাড়িয়ে দেশের অর্থনীতির আকার এখন $501 বিলিয়ন, যা গত অর্থবছরের চেয়ে প্রায় $46 বিলিয়ন বেশি। মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বেড়েছে মাথাপিছু আয়ও, যার পরিমাণ $3020, টাকায় 3,68,873। প্রবৃদ্ধি বাড়লেও গত অর্থবছরের তুলনায় এবার বিনিয়োগ কমেছে 0.61% পয়েন্ট, আর শিল্প খাতে উৎপাদন কমেছে 0.8% পয়েন্ট। শুধু ভাতা বা ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি বাড়িয়ে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য দরকার কার্যকর রাজস্ব ব্যবস্থা, সুশাসন ও দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সংস্কার। ভয়েস ফর রিফর্মের অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেছেন, লক্ষ্যভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের আলোচনা জোরালো হলেও রয়েছে নানা চ্যালেঞ্জ। তাদের মতে কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হচ্ছে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা, একই সাথে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে সমন্বিত ডিজিটাল ডাটাবেজ ও এনআইডি ভিত্তিক তথ্য ভাণ্ডার জরুরি বলে জানিয়েছেন তারা।
দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।